ইরানে ফের রক্তপাত হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে সৌদি কাতারের উদ্বেগ, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হওয়ার শঙ্কা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তি সইয়ের সম্ভাবনা, বললেন জেলেনস্কি। কিয়েভকে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা ব্রিটেন ও জার্মানির। গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। নিহত 4, শাসনের ভার পেতে পারে নতুন ফিলিস্তিনি কমিটি। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্কের দাবি ট্রাম্পের। কারাকাসের 50 মিলিয়ন ব্যারেল তেল যাবে যুক্তরাষ্ট্রে, মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ। এবং 8 বছর পর বেইজিংয়ে কানাডার কোনো প্রধানমন্ত্রীর সফর। চীনা প্রেসিডেন্টের সঙ্গে মার্ক কার্নির বৈঠক। বৈদ্যুতিক যান ও কৃষি খাতে চুক্তি সই। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। তবে নতুন করে রক্তপাত হলে গুরুতর পরিণতি হবে এমন সতর্কতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের সামরিক হামলা কেন এড়িয়েছেন এমন প্রশ্নে বলেন, সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন। কেউ আমাকে রাজি করায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল 800-র বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি। ফাঁসিগুলো বাতিল করা হয়েছে। বিষয়টি আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। তবে উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি আলোচনা করেছে সৌদি আরব ও কাতার। দেশ দুটির আশঙ্কা, মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে। ইসরায়েলও কূটনৈতিক ও সামরিক প্রস্তুতিতে যুক্ত হয়েছে। হোয়াইট হাউস বলছে, ইরান ইস্যুতে এখনও সব বিকল্প ব্যবস্থা খোলা আছে। নতুন করে সহিংসতা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। খামেনি যুগের অবসানে বিশ্ববাসীকে বিক্ষোভকারীদের সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের শেষ রাজা শাহর ছেলে রেজা পাহলভি। শুক্রবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এতে আরও প্রাণহানি আটকানো যাবে বলে দাবি করেন রেজা। এ সময় ইরানে ফিরে সংবিধান পরিবর্তন করার ঘোষণাও দেন তিনি। ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই। আমি শুধু ইরানকে স্বাধীন হতে সহায়তা করছি। ইরানের মানুষ ঠিক করবেন তাদের পরবর্তী নেতা কে হবে। এদিকে ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে ইতালি রাজধানীর রোমে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী ও প্রতিবাদকারীরা। শুক্রবার রোমে সিটি হলের সামনে জড়ো হয়ে ইরানের জনগণের প্রতি সমর্থন জানান এবং শাসন ব্যবস্থার অবসানের দাবি তোলেন তারা। এ সময় কয়েকজন বিক্ষোভকারী রেজা পাহলভির প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। গত বছরের 28 ডিসেম্বর অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে ইরানে শুরু হয় বিক্ষোভ। পরবর্তীতে তা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ও ধর্মীয় শাসন ব্যবস্থার উৎখাতের দাবিতে দেশজুড়ে আন্দোলনের রূপ নেয়। নতুন বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইউক্রেনের একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। তীব্র শীতের মধ্যে জ্বালানি সংকটে ইউক্রেনে শিশুদের হাইপোথার্মিয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। জ্বালানি অবকাঠামো মেরামতে কিয়েভকে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পূর্ব দুনেস্ক অঞ্চলের জাকিতনে গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গ্রামের ভেতরে এক সেনাকে রাশিয়ার পতাকা নাড়াতে দেখা যায় এমন একটি ভিডিও প্রকাশ করেছে মস্কো। ইউনিসেফ বলছে, তীব্র শীতে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে ইউক্রেনের শিশুরা। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তীব্র ঠান্ডার মধ্যে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মজুদ কমে গেছে জরুরি জেনারেটর সেবারও। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মেরামতে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। স্থানীয় সময় শুক্রবার কিয়েভ সফরে অতিরিক্ত অন্তত $2.5 কোটি সহায়তা ঘোষণা দেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি। অন্যদিকে $7 কোটি সহায়তা দেওয়ার কথা জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন বলছে, সাম্প্রতিক হামলার পর এই সহায়তা তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সক্ষম হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিরাপত্তা নিশ্চয়তা ও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল। শর্তে ঐকমত্য হলে আগামী সপ্তাহে দুবেসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তি সই হতে পারে বলে জানান তিনি।
সিরিয়ার আলেপ্পোয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ এর সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক একটি প্রতিনিধি দল। একই সময় উত্তর ও পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে দামেস্ক। পারস্পরিক সমঝোতা ব্যর্থ হলে পূর্ণমাত্রার অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সিরীয় সেনাবাহিনী। বেসামরিক নাগরিকদের সরকার নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার জন্য মানবিক করিডর খোলার নির্দেশ দিয়েছে সরকারি বাহিনী। সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর রক্তক্ষয়ী সংঘর্ষের পর গেল কিছুদিন ধরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করছে একটি মার্কিন প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার শহরটির দেইর হাফের এলাকায় এসডিএফ এর সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক প্রতিনিধি দল। সিরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উত্তর ও পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় আরও বড় পরিসরে অভিযান চালানো হতে পারে। সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে আলেপ্পোর উত্তরাঞ্চল ও পূর্বের দের এজুর প্রদেশে অন্তত 5টি ভাগে সেনা অভিযানের ইঙ্গিত দেন তিনি। এ সময় এসডিএফকে নদীর পূর্ব দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক নাগরিকদের সরকার নিয়ন্ত্রিত এলাকায় নিরাপদে সরে যেতে মানবিক করিডর খুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গেল বছর কুর্দি নিয়ন্ত্রিত সামরিক ও বেসামরিক কাঠামো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করার বিষয়ে এসডিএফ ও সরকারের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। তবে উভয় পক্ষ কূটনৈতিক সমাধানের কথা বললেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। উপত্যকায় দখলদারদের হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যেই মিশরের কায়রোতে বৈঠক করেছে নতুন ফিলিস্তিনি কমিটি। গাজা শাসনের ভার এ কমিটির ওপরেই দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে বেশ কিছু জটিল বিষয় মোকাবিলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি আলোচনা, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় কেঁপে উঠছে গাজা উপত্যকা। দেইর আল বালাহ এলাকায় আবাসিক ভবনে হামলা চালিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে দখলদাররা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যেই গাজা ধাপ শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রথম ধাপের গুরুত্বপূর্ণ অংশ ইসরায়েল ও হামাসের মধ্যে এখনও পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়নি। তাছাড়া গাজায় একের পর এক ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির প্রথম ধাপকে দুর্বল করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের মতো জটিল বিষয় মোকাবেলা করা আরও কঠিন হবে বলে মনে করছেন তারা। মিশরের কায়রোতে গাজা শাসনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি কমিটি বৈঠক করেছে। মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও তুরস্কের যৌথ বিবৃতিতে বলা হয়, কমিটির নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী সাত। এই কমিটিকে গাজার একটি অন্তর্বর্তী প্রশাসনের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। এদিকে চরম আবহাওয়ায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজাবাসী। শীতকালীন ঝড় ও বৃষ্টিতে খোলা আকাশের নিচে রয়েছেন কয়েক হাজার মানুষ। জাতিসংঘ বলছে ত্রাণ সহায়তা বাড়ানো হলেও জরুরি সরঞ্জাম প্রবেশে এখনও বাধা রয়ে গেছে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গাজার কয়েক হাজার শিশু। ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, দেশটি থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল আসছে যুক্তরাষ্ট্রে। একই দিনে ওয়াশিংটনে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মাচাদো বলেন, দেশটিতে অবৈধ শাসন ব্যবস্থার অবশিষ্ট অংশ ধীরে ধীরে ভেঙে যাবে এবং একটি সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হবে। এদিকে কারাকাসে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন সমর্থকরা। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার পাম বিচে সড়কের নামকরণ অনুষ্ঠানে সম্মানসূচক সিগন বোর্ডের উন্মোচনে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভেনেজুয়েলার পরিস্থিতি ও দেশটির তেলের সরবরাহ নিয়ে কথা বলেন ট্রাম্প। গত এক সপ্তাহে ভেনেজুয়েলায় অনেক পরিবর্তন এসেছে জানিয়ে ট্রাম্প বলেন, দেশটির বর্তমান নেতৃত্ব অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্প জানান, ভেনেজুয়েলা থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল আসছে যুক্তরাষ্ট্রে, যার মূল্য প্রায় $5.2 বিলিয়ন। একই দিনে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। জানান, ভেনেজুয়েলায় অবৈধ শাসন ব্যবস্থার অবশিষ্ট অংশ ধীরে ধীরে ভেঙে যাবে এবং একটি সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হবে। বলেন, যারা অবৈধভাবে বহু বছর ধরে ভেনেজুয়েলা শাসন করেছেন তারা শেষ পর্যন্ত নিজেরাই ধ্বংস হয়ে যাবেন। এ সময় মাচাদো প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে কমিউনিস্ট বলেও মন্তব্য করেন। এর আগে স্থানীয় সময় শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, তেলের বিক্রি থেকে ইতোমধ্যেই যে আয় হচ্ছে তা কেন্দ্রীয় ব্যাংকের কাছে আসবে এবং পরবর্তীতে বিদেশি মুদ্রার বাজার ব্যবস্থার মাধ্যমে বেসরকারি ব্যাংকগুলোতে পাঠানো হবে। জানান, একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যাতে ভেনেজুয়েলার বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানি শুরু হবে।
এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিকোলাস মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন সমর্থকরা এবং কৃষিক্ষেত্রের সংগঠনগুলো। মিছিলকারীরা তাকসিমা পতাকা, মাদুরো ও ফ্লোরেসের ছবি হাতে নিয়ে রাজধানীর কেন্দ্র থেকে সরে গিয়ে ভাইস প্রেসিডেন্টের অফিসের কাছে জড়ো হন। ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শায়া মহসিন আল জিন্দানি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানাহ জানিয়েছে, জিন্দানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইয়েমেনে নিজেদের অবস্থান আরও শক্ত করল মোহাম্মদ বিন সালমান প্রশাসন। এর আগে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেক পদত্যাগ করেন। একই দিনে প্রেসিডেন্সিয়াল কাউন্সিল থেকে বরখাস্ত করা হয় এসটিসির ভাইস প্রেসিডেন্ট ফারাজ সালমিন আল বাহসানিকে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে শক্তি প্রয়োগের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে ডেনমার্ককে হুঁশিয়ারি দিয়ে কথা বলেন তিনি। এদিকে গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা, যদিও ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনে অংশ না নেয়ার কথা জানিয়েছে পোল্যান্ড। গ্রিনল্যান্ড ইস্যুতে একটু অবস্থান পাল্টাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড দরকার। ভেনেজুয়েলার ঘটনা টেনে ট্রাম্প ডেনমার্ককে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে শক্তির পথেও যেতে পারে ওয়াশিংটন। জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। রাশিয়া বা চীন যদি গ্রিনল্যান্ড দখল করতে চায় তবে ডেনমার্কের কিছুই করার থাকবে না, কিন্তু আমাদের পক্ষে সবই করা সম্ভব। ভেনেজুয়েলার ঘটনাতে আপনারা তার প্রমাণ পেয়েছেন আমরা কি করতে পারি। আমেরিকার হুমকির জবাবে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডে পৌঁছান জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা। ডেনমার্কের অনুরোধে চলতি সপ্তাহে সীমিত সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউরোপীয় দেশগুলো। আর উত্তেজনা কমাতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড বিষয়ক মার্কিন বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে চুক্তি হওয়া উচিত এবং শেষ পর্যন্ত তা হবেও। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জানিয়ে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবেন। আগামী মার্চে গ্রিনল্যান্ড সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। এদিকে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তা হবে একটি রাজনৈতিক বিপর্যয়, এমন সতর্কবার্তা দিলেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনে অংশ নেবে না তার দেশ। পোল্যান্ডের এই সিদ্ধান্ত নতুন করে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।